স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। বর্ষা এলে অনেকটাই উত্তাপহীন হয়ে পড়ে রাজনীতির মাঠ, এবার সঙ্গে যোগ হয়েছে রোজা, তাই রাজপথ এখন উত্তাপহীন। এর মধ্যে নিয়মিত চলছে সংসদ অধিবেশন, সেখানেও প্রাণ নেই। মাঠ বা সংসদ কোথাও উত্তাপ না থাকলেও জনমনে আছে কিছুটা স্বস্তি। বিরোধী দল বলছে বিএনপি যে দেশে বাকস্বাধীনতা এবং রাজনীতির চর্চার স্বাধীনতা নেই। এসব নিয়ে আজকের আলোচনা। বর্ষাতন্ত্র কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলা ভিশনের প্রধান বার্তা সম্পাদক মুস্তফা ফিরোজ, আছেন দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক জায়েদুল আহসান পিন্টু এবং দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সরকার। স্বাগত আপনাদের। আমরা জানি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে। দীপু ভাই, একটু জানতে চাই যে আসলে মানুষের মধ্যে কিন্তু নানান রকম আগ্রহ আছে, বিশেষ করে রাজনীতি নিয়ে। ইফতারে নানান রকম কথা হচ্ছে, কিন্তু সেটাতে ঠিক মূলধারার রাজনীতিটা আমরা বুঝতে পারতেছি না। এটা নিয়ে অস্বচ্ছতা আছে। একরকম বলা যায় যে যেইটি গত আন্দোলনের নির্বাচন, মানে 5ই জানুয়ারির নির্বাচন বা তারও আগের নির্বাচনের যেটা বিএনপির মূল কথা ছিল যে একটি তত্ত্বাবধায়ক সরকার অথবা নিরপেক্ষ সরকার, সেই জিনিসটার ব্যাপারে অস্পষ্টতা দিন দিন আরো বাড়ছে। এই অবস্থাটা এখন মানে রাজনীতিটা আপনারা সংবাদ মাধ্যমের দিক থেকে কিভাবে দেখছেন? আমার কাছে ব্যক্তিগতভাবে যে এটা ইমপ্রেশনটা হলো যে সাধারণভাবে মানুষ আসলে যেটা রাজনীতি নিয়ে আগ্রহ আছে, আসলে না, রাজনীতি নিয়ে আগ্রহ নেই, বরং রাজনীতি নিয়ে একটা সাংঘাতিক রকম একটা বীতশ্রদ্ধ একটা পরিস্থিতি মানুষের মধ্যে। এবং মানুষের কাছে না সরকারি দল, সরকার, বিরোধী দল, কারোর উপরে আসলে সত্যিকার অর্থে আস্থা নেই। কেউ মনে করে না যে বাংলাদেশে ভালো একটা গণতন্ত্র হবে, ভালো একটা উন্নয়ন হবে। এই আস্থাটা দিন দিন কিন্তু লোপ পাচ্ছে। বরং মানুষ যদি কিছুটা যুক্তির খাতিরে বা তর্কের খাতিরে ধরা হয়, বরং মানুষের মনে এইটুক একটা আস্তে আস্তে একটা আশার সঞ্চার হচ্ছে যে মনে হয় আর গণতন্ত্র হবে না, কিছুটা উন্নয়ন হলেও হয়তো আওয়ামী লীগ সরকারের কারণেই হবে, এরকম একটা ধারণা, পারসেপশন কিন্তু ডেভেলপ করছে। কিন্তু এটাও আসলে যে খুব দৃঢ় বা মজবুত সেটাও কিন্তু বলা যাবে না। কারণ আপনি একদিকে ব্যাপক উন্নয়ন করবেন, আবার আরেক দিকে ব্যাপক দুর্নীতি, ঘুষ, দুর্নীতি, অরাজকতা, এইসব পরিস্থিতি তৈরি করবেন, সেটাও আবার ঠিক না। পুরো দেশটা একটা পুলিশি স্টেটের দিকে চলে যাচ্ছে। পুলিশি স্টেট বলতে পুলিশ স্টেট ভালো অর্থে ইউরোপ আমেরিকাতে, যেখানে পুলিশ নিরাপত্তা দেয়, মানুষের সেবা দেয়, এখানে উল্টো হচ্ছে। একেবারে শাসক দলের পরিবর্তে জনগণের এখন শাসক হচ্ছে পুলিশ। পুরো থানাগুলো হচ্ছে একটা রাজনৈতিক ইউনিট, যে থানাকে ঘিরে শাসক দল এবং তার অনুসারীদেরকে ঘিরে পুরো একটা তৃণমূল পর্যায়ে একটা দাপট বা প্রভাব বিস্তার হচ্ছে। এইসব পরিস্থিতির কারণে মানুষ কিন্তু আসলে খুবই অসহায় হচ্ছে। শুধুমাত্র আমি বলবো না যে বিরোধী দল কোণঠাসা হয়ে গেছে, পুরো সাধারণ মানুষও কিন্তু এখন অসহায়। সুতরাং এই অসহায় মানুষ কিন্তু এখন হতাশগ্রস্ত। অর্থাৎ তারা মনে করে না যে সামনে ভালো কোনো নির্বাচন হবে, সামনে ভালো কোনো সরকার আসবে। তারা মনে করে এটাই নিয়তি, এইভাবেই চলবে। এর মধ্যে যদি কখনো প্রকৃতির প্রদত্তভাবে যদি কখনো কোনো একটা ব্যাপক কোনো পরিবর্তন হয়, কিন্তু কোনো রাজনৈতিক দল যে মুক্তি দেবে মানুষকে, গণতন্ত্রের মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেই বিশ্বাসটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু এই যে মুক্তির বিশ্বাস কমে যাচ্ছে, আমরা বারবারই দেখেছি যে এইরকম অবস্থায় যখন মানুষ পড়েছে, যদি কোনো মানুষ বিশ্বাস করেছে যে তার আসলে গণতন্ত্র তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে পাচ্ছেন না, তখন কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের ইতিহাস সেটি সাক্ষ্য দেয়। ফলে এই পরিস্থিতি যদি থাকে, তাহলে ঘুরে দাঁড়াতে পারছে না কেন এখনকার মানুষ? ঘুরে দাঁড়ানোর জন্য যে কোনো নেতৃত্বের প্রতি তার কোনো আস্থা নেই, এটা একটা বিশাল সংকট। না খালেদা, না হাসিনা, আর তার বাইরে তো কোনো নেতারকে ঘিরে যে স্বপ্ন, যেমন কেজরিওয়ালের মতন কোনো নেতারও অভ্যুদয় ঘটে নাই। ফলে যে কোনো দেখবেন যে আপনি ইভেন ছোট ছোট পর্যায়ে কানসার্টের আন্দোলন রাব্বানিকে ঘিরে হয়েছে, যাত্রাবাড়ির আন্দোলন, নামটা কি, এই ছাত্র ইউনিয়নের ছেলেটা, নামটা ভুলে গেলাম। এক একটা ব্যক্তিকে ঘিরে কিন্তু হয় প্রতিষ্ঠান, না হয় ব্যক্তি, কিন্তু একেবারে শূন্যের মধ্যে কিন্তু মানুষ ঘুরে দাঁড়ায় না, কখনো হয়নি। আপনি এরশাদ বিরোধী আন্দোলন বলেন, আইয়ুব বিরোধী আন্দোলন বলেন, যে কোনো আন্দোলনে হয় ব্যক্তি থাকে, না হয় প্রতিষ্ঠান থাকে। এখন নেই ব্যক্তি, নেই প্রতিষ্ঠান, এরকম একটা শূন্যের অবস্থার মধ্যে মানুষ কিন্তু ঘুরে দাঁড়াতে পারে না। অর্থাৎ
মানে এই কারণে কিন্তু মানুষ কিন্তু হতাশ যে মানে সে কার নেতৃত্বে এগোবে, কে তাদের এই অবস্থা থেকে মুক্তি দেবে, সেই বিষয়গুলি কিন্তু যেহেতু নির্দিষ্ট হচ্ছে না, মানে তার চোখের সামনে জলজল করছে না বলেই মানুষ কিন্তু হতাশ হচ্ছে। এবং যার সুযোগ কিন্তু আপনি বলেন যে যেমন শাসক দল, আপনি দেখবেন যে তৃণমূল পর্যায়ে, আমি আমার একজন জেলা প্রতিনিধি আসলো নড়াইলের, তাকে জিজ্ঞেস করলাম যে নড়াইলের রাজনৈতিক অবস্থা কি, বলে রাজনৈতিক অবস্থা হচ্ছে এখানে পক্ষ আওয়ামী লীগ, প্রতিপক্ষ আওয়ামী লীগ। আমি বললাম কেমন? বললো দুই গ্রুপে হচ্ছে মারামারি কাটাকাটি, এই চাঁদা ঘুষ দুর্নীতি, কে কার চেয়ে বেশি দুর্নীতি করলো, এই সমস্ত নিয়ে নিজেদের মধ্যে গ্রুপই। বিএনপি জামাত, বলো বিএনপি জামাতের কোনো খবর নেই। পৌরসভা চালাচ্ছে যে মেয়র, সে জেলে, আর ভাইস প্রেসিডেন্ট যে ছিল বিএনপির, সে আওয়ামী লীগে জয়েন করছে এবং প্যানেল মেয়র হিসেবে সে চালাচ্ছে। কিন্তু সেটা হচ্ছে মানে শাসক দলের পক্ষেই সমস্ত কার্যক্রম আবর্তিত হচ্ছে। সেখানে বিএনপি বলে নেই, জামাত বলে নেই, জাতীয় পার্টির ছিটে ফোটা কিছু অস্তিত্ব আছে। তাহলে আপনি দেখেন, এটার তো একটা জেলার আমি খবর জানলাম, আপনি যদি খোঁজ নেন, আমি যতটুকু জানি যে এন্টার বহু জেলারই কিন্তু এখন অবস্থা রাজনৈতিকভাবে কোনো জায়গায় অবস্থান করছে না। এইটা খারাপ। এটা খারাপ এই কারণে যে ধরেন বিরোধী দলও ভুল করেছে, যে তারাও তাদের একটা গণতান্ত্রিক কার্যক্রমের একটা ভুল রাজনীতি, ভুল আন্দোলনের খেসর পুরো দলটা দিচ্ছে। আবার শাসক দল এই অবস্থাটাকে পরিবর্তনের জন্য, পুরো রাজনৈতিক পরিস্থিতি আবহাওয়াটা পরিবর্তনের জন্য যতটা রাজনৈতিকভাবে তারা অগ্রসর হওয়ার কথা ছিল তা কিন্তু হচ্ছে না। ফলে সব মিলিয়ে কিন্তু একটা পুরো রাজনৈতিক পরিস্থিতি খারাপ। আর রাজনৈতিক পরিস্থিতি যদি খারাপ হয়, তাহলে এই অরাজক রাজনৈতিক পরিস্থিতিতে যে ভালো মেধাবী লোকজন বের হয়ে আসবে সামনে, সেই সম্ভাবনাটাও কিন্তু লুপ্ত হচ্ছে। ফলে সার্বিক অর্থে কিন্তু পুরো দেশের জন্য, রাজনীতির জন্য এটা খারাপ অবস্থাটার দিকেই আমরা যাচ্ছি। জাহিদুল হাসান, কিন্তু আপনার কাছে জানতে চাইব যে চিত্রটা আমরা মুস্তফা ফিরোজের কাছে যেরকম দেখলাম, আপনার দেখা চিত্রটাও কি একই রকম কিনা, মিল আছে কিনা অন্যরকম? কারণ দিউবাইয়ের সঙ্গে দিউবাই একটু হতাশ বর্তমানে এই পরিস্থিতিতে। আমি মনে করি বাংলাদেশের রাজনীতির এই পরিস্থিতি বাংলাদেশের জন্মের পর থেকে, আপনি যদি ৭২ দেখেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত অরাজকতা কম ছিল না। এই জাসদ আপনার যা করেছে আপনার সদ্য স্বাধীন দেশে, এরপরে আপনার ৭৫ থেকে আপনার এই যে সামরিক শাসন ৯০ পর্যন্ত গেল, এরপরে যে আপনার ৯১ থেকে যে আপনি গণতন্ত্রের নবযাত্রা শুরু করলেন, আমরা অতটা মানে যতটা আশা করেছিলাম ৯১-এ তা হয়নি। ৯১ থেকে এই পর্যন্ত বলতে পারি যে আমরা আমাদের আশার একটু বেশি ছিল, কিন্তু সেই তুলনায় তারপরেও আমরা দেখি আমরা তো এগুচ্ছি, আমরা বিভিন্ন সেক্টরে এগিয়েছি। এখন নেতৃত্বের প্রতি অনাস্থা আমাদের, হ্যাঁ আমাদের মধ্যে আলোচনা হয় এই আমাদের নেতা নেত্রীদের উপর জনগণের আস্থা নেই। তারপরে দেখেন আপনি 2006-এ আমরা কিন্তু এই ইয়াকে স্বাগত জানিয়েছিলাম, ওই ফখরুদ্দিন সরকারকে, আপনার সেনা সমর্থিত বলেন সেনা নিয়ন্ত্রিত সরকারকে দেশের মানুষ স্বাগত জানিয়েছিল। হ্যাঁ, 2-2 ফর্মুলা নিয়ে অনেকে এগিয়েছে, কিন্তু আলটিমেটলি কি হয়েছে? এদেশের মানুষ কিন্তু আবার ওই দুই নেত্রীকেই বেছে নিয়েছে। যতই আমরা রাজনীতির বিরুদ্ধে বা রাজনীতিহীনতার কথা বলি বা রাজনৈতিক নেতা নেত্রীদের প্রতি মানুষের আস্থা নাই বলি, কিন্তু আলটিমেটলি গিয়ে দেখি এদেশের মানুষ ওই আস্থা গিয়ে রাখে ওই দুই দলের উপর বা দুই, মানে তাহলে কি আমরা যারা বলছি যে নেতা নেত্রীর প্রতি আস্থা নেই, সেটা আসলে মাঠ পর্যায়ের মতামতকে প্রতিফলন করে না? না, আমি এটা বিশ্বাস করি না। এটা কারণ হলো একটা শ্রেণী, একটা এলিট ক্লাস বা সিভিল সোসাইটি যাই বলেন আমরা বা মিডিয়া, আমরা মনে করি যে এই দেশের মানুষ ওই শেখ হাসিনার উপর আপনার বিরক্ত, অথবা খালেদা জিয়ার উপর বিরক্ত, বা আমরা এটাও বলি যে সরকার এই দেশে স্বৈরাচারের মতো আচরণ করে, আবার অপোজিশনও স্বৈরাচারের মতো আচরণ করে, এই যে হরতাল অবরোধ চাপিয়ে দেয়, কেউই জনগণের কথা বলে না। কিন্তু আলটিমেটলি গিয়ে কি হয়? আপনি নির্বাচন দেন না, আবার এখন যদি আমি মনে করি এখনো যদি নির্বাচন দেন, এই দেশের মানুষ যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচনে যাবে, মানে যদি সর্বজন গ্রহণযোগ্য বলেন, মানে অল ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন, সব ভুলে যাবে এদেশের মানুষ। যে এই দিবুভাই যেটা বললেন যে অরাজকতা, নৈরাজ্য, দুর্নীতি, দেখবেন মানুষের মধ্যে ওটা নেই। মানুষ আবার ঝাঁপিয়ে পড়ছে ভোটের জন্য। সেটা আওয়ামী লীগ বিএনপি দুইটা দলই যদি নির্বাচনে অংশ নেয়, চিত্রটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বলতে পারি আমরা আমাদের অবস্থান থেকে বলতে পারি আমরা হয়তো এত খারাপ অবস্থা চাই না, আমরা আইনের শাসন চাই, আমরা এই বাক স্বাধীনতা চাই, আমরা দেশের গণতান্ত্রিক পরিবেশ চাই, এগুলো আমরা বলি, কিন্তু অত সহজ না বিষয়গুলো। কেন সহজ না? আমরা চাইলেও পারতেছি না, কারণ আমাদের
রাজনীতির চর্চাটাও কিন্তু এরকম না। আমরা বলছি কিন্তু গণতন্ত্র এত সহজ জিনিস না, আপনি বললেন আর গণতন্ত্র দিয়ে দিলাম, এটা তো চর্চার বিষয়। আপনার এই দেশে গণতান্ত্রিক চর্চা তো রাজনৈতিক দলগুলো করে না, কিন্তু করে না, এর মধ্যে দিয়ে যা করছে এটা দিয়ে এগুচ্ছে। মিন্টু ভাই, একটা রাজনৈতিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে 3 মাসের যে আন্দোলন, সেইটার বহিঃপ্রকাশ এমন ছিল যে সরকার অনেক বেশি এটার উপরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। আবার একই সঙ্গে এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এরপরে আর বিএনপির কোনো কর্মসূচি না। দেখেন, এটা বিএনপি রিয়েলাইজেশন। আপনার যত বড় ইস্যুই থাকুক, আপনার জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনে নামতে হয়। এই দেশে আন্দোলন তো কম হয় নাই। আপনার এই 83 থেকে, এটা তো ছিলেন তখন, 83 থেকে 90-র আন্দোলন, তারপরে 95-এর 94-5-এ আপনার মাগুরার নির্বাচনের পরে আন্দোলন, এরপরে যে আবার বিএনপির আন্দোলন 99-এ যে 4 দলীয় জোট করলো, আন্দোলন তো করলো, আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু এগোচ্ছে। আমরা ভালো, হ্যাঁ, আন্দোলন যদি না হতো, হরতাল অবরোধ না হতো, আমার হয়তো 2% জিডিপি বেড়ে যেত, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু এগোচ্ছি। কিন্তু এইবার যে আন্দোলনটা হয়েছে, আপনার বিশেষ করে আপনার গত 3 মাসের যেই কথাটা বললেন আপনি, যে বোমা বাজের আন্দোলন যেটা হয়েছে, পেট্রোল বোমা কেন্দ্রিক যে আন্দোলন হয়েছে, এটা তো আন্দোলন না, এটা তো মানুষ মারা। এটা যে দলই করুক, এটা সরাসরি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আপনি সরকারের উপরে দোষ দিতে পারি আমরা, সরকার একতরফা নির্বাচন করে গেছে, এটা তো আমরা সমর্থন করি না। কোনো সুস্থ মানুষ তো একতরফা নির্বাচন সমর্থন করবে না। একতরফা নির্বাচন করেছে সরকার, বিএনপিকে সমাবেশ করতে দেয়নি, বিএনপিকে তার কথা বলার সুযোগ দেয়নি, এগুলো সবই আমি মানলাম। কিন্তু তার কাউন্টারে আপনি আওয়ামী লীগের অফিস ঘেরাও না করে, প্রধানমন্ত্রী সচিবালয় ঘেরাও না করে, সংসদ ঘেরাও না করে আপনি কি করেছেন? বাসে, রাস্তায় পেট্রোল বোমা মেরেছেন, আপনি রেলওয়েতে আগুন, রেলগাড়িতে আগুন দিয়েছেন, সাধারণ মানুষকে আপনি জিম্মি করেছেন। বিষয়টা অনেক রকম। আমি সাধারণ মানুষকে জিম্মি করব, তুমি আমাকে কথা বলার সুযোগ দাও অথবা আমার দাবি মেনে নাও। সাধারণ মানুষকে জিম্মি করে, যেটা অপহরণকারীরা করে, যেটা আপনার আজকে মায়ানমার করতেছে, আমার বিজিবি মেম্বার সদস্যকে ধরে নিয়ে বলছে যে আমার ওই রোহিঙ্গাদের ফেরত নিয়ে আমি ছেড়ে দিচ্ছি। মানে এটা তো অন্যায়, অন্যায্য আচরণ করেছে বিএনপি, যে কারণে বিএনপির ওই আন্দোলনে কোনো মানুষ সম্পৃক্ত ছিল না। আজকে সেটা তারা রিয়েলাইজ করেছে যে এখন তারা দল গুছাচ্ছে, নেক্সট পরবর্তী তারা তো আন্দোলন যে দেশে আবার হবে না, শেষ, এটা মনে করার তো কারণ নাই, আবার আন্দোলন হবে। দল গুছাচ্ছে, চেষ্টাটা করতেছে, ভিতরে পারছে কিনা সেটা তাদের তো চিন্তায় আছে, দলটা গুছাতে হবে। এটা 20 দলীয় জোট হোক, জামাত বাদ দিয়ে হোক, জামাত সহ হোক, তারা তো গুছানোর চেষ্টাটা করুক। যদি না করে থাকে, মনে করেন, যদি আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশনও নাই যে দল গুছাচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে এখন যেহেতু আন্দোলন করছে না, দল নিয়ে ভাবছে। যদি না ভেবে থাকে, এটার পরিণতি আবারই এমন হবে, কারণ সরকার তো এইটুকু নিশ্চিত তারা সহজে ছাড়বে না, এবং আপনি চেয়েও পারেন নাই, আপনি ব্যর্থ, এটা প্রমাণ করে দিয়েছেন। সো এখন আপনাকে শক্তিশালী হতে হবে কিভাবে? জনগণকে সম্পৃক্ত করা নিয়ে। সেই জায়গাটা যদি আপনি আবারও ব্যর্থ হন, সরকার আবার তার মতো এগিয়ে যাবে। আশিস সৈকত, আপনার কাছে আসবো যে এই দুইটা পয়েন্টে আমরা দেখেছি আমাদেরও মোটামুটি একই রকম, যে সরকারেরও জনপ্রিয়তা আগের তুলনায় অনেক কমেছে, এবং প্রধান যে রাজনৈতিক দল বিএনপি, তাদেরও জনসম্পৃক্ততা অনেক কমেছে, এটা ভিজিবল। এই অবস্থায় আসলে রাজনীতির ভবিষ্যৎটা কি? কারণ দুই পক্ষকেই তো শেষ পর্যন্ত আবার জনগণের কাছে যেতে হবে। সেই প্রক্রিয়াটা কেমন হওয়া উচিত, এবং আমরা যেটা মনে করছি সেটাও কতটুকু আপনার অভিজ্ঞতার সঙ্গে মেলে, সেটা জানতে চাইবো একটা বিরতির পর। আজকে বাংলাদেশে যাচ্ছে একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আশিস সৈকত, যেই অবস্থাটা আমরা দেখছি, এটা দুটো দলই, আমরা যতটুকু তথ্য জানি, যে দুটো দলেরই জনপ্রিয়তা অবশ্যই আগের চেয়ে কমেছে নানান কারণে। সেক্ষেত্রে আবার কিভাবে তাদের এটা ফিরে যাওয়া সম্ভব, জনসম্পৃক্ত হওয়া সম্ভব, এবং বর্তমানে যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতিতে স্বাভাবিক রাজনৈতিক চর্চায় আসা সম্ভব কি? না, দেশে এখন কোনো অস্বাভাবিক রাজনৈতিক অবস্থা চলছে এটা আমার কাছে মনে হয় না। চর্চাটা তো খুব স্বাভাবিক না, কারণ আমরা দেখতে পাচ্ছি অন্তত একটা দল আপনি এটাকে দুর্বল গণতন্ত্র বলতে পারেন। আমি তো মনে করি যে কোনো যত দুর্বল গণতন্ত্রই হোক, এটা যে কোনো সেরা, মানে পৃথিবীর সেরা ভালো স্বৈরতন্ত্রের চেয়ে ভালো। আপনি কি মনে করেন যে 111-এর চেয়ে এখনকার সরকার, আপনি ভালো খারাপ আছেন, 111-এর সময় আপনাকে যদি ধরে নিয়ে যেত, আপনাকে কোথায় নিয়ে গেছে সেটা খুঁজে পেতে কয়েকদিন লেগে যেত। এখন তো ধরে নিয়ে গেলে আমাকে বা আপনাকে অন্তত নিকটস্থ থানায় গেলে আপনি খবর পাবেন যে আমাকে ওখানে ধরে নিয়ে গেছে। আমি তুলনাটা এই জন্য করছি যে জরুরি অবস্থা ছিল,
সাধারণ অবস্থা। আমি সেটাই বলছি যে এখন যে গণতন্ত্রটা সেটা দুর্বল গণতন্ত্র। কেন? যে 5ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল সেখানে একটি বড় রাজনৈতিক দল যে কোনো কারণেই হোক অংশ নিতে পারেনি, তারা বাইরে আছে, সংসদের বাইরে আছে, সরকারের বাইরে আছে, তারা নাই। সে কারণে গণতন্ত্রটা দুর্বল। কিন্তু এই দুর্বলতাটা মানে অর্থটা কি দাঁড়িয়েছে দেখেন, গত 3 মাসের যে আন্দোলনের কথা আপনি বলছিলেন, সেই আন্দোলন করে মানুষকে তো তারা সম্পৃক্ত করতে পারেইনি, উল্টো একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এই মন্দের ভালো, এই দুর্বল গণতন্ত্র মন্দের ভালো। কারণ তারা আসলে মানুষকে তার মানুষের পক্ষে নেওয়ার কোনো কৌশল তারা অবলম্বন না করে মানুষকে জিম্মি করে তারা আন্দোলন করার চেষ্টা করেছে। এবং যে 138 জন মানুষ যে পেট্রোল বোমায় মারা গেল এই 3 মাসের আন্দোলনে, তো সেটি কি বিএনপিকে বা কোনো রাজনীতিকে বা কোনো গণতান্ত্রিক রাজনীতিকে মানে এটি কি সাপোর্ট করে, সমর্থন করতে পারে? মানে তারা আসলে কি করেছে গত 3 মাসের আন্দোলনে? শুধু বিএনপি তাদের রাজনৈতিক দুর্বল হয়েছে তা নয়, পুরো গণতান্ত্রিক ব্যবস্থাটাকে তারা দুর্বল করে দিয়েছে। এখন মানুষের কাছে বিকল্প কি? এখন একটি সরকার যে কোনোভাবে 5ই জানুয়ারি নির্বাচন করে ক্ষমতা এসেছে, বিকল্প কি? আরেকটি নির্বাচন কে আসতে পারে? হাসিনা বা খালেদা, এই তো আমাদের মানে শেষ পরিণতি তো তাই, এর বাইরে তো কিছু না। কিন্তু হাসিনার পরিবর্তে খালেদা আসলে যে আরও ভালো হবে এরকম কোনো নিশ্চয়তা কিন্তু মানুষের মনের মধ্যে নাই, আলোচনাও সেটি নাই। সে কারণে তাদের সামনে কোনো ভালো বিকল্প নাই। এখন সাধারণ মানুষ কি ভেবে নিয়েছে, আমাদের মতো মানুষ যারা, যে দুর্বল গণতন্ত্রই ভালো, আমি আমার কাজটা করে খেতে পারতেছি। এখন তো যে রাতে বাসায় যাওয়ার সময় আপনার টিভি স্টেশন থেকে আতঙ্কে ভুগবো না যে একটা পেট্রোল বোমা গাড়িতে এসে পড়তে পারে, অন্তত এইটুক নিশ্চয়তা তো আছে। বা আমাকে কেউ ধরে নিয়ে গেলে আমাকে নিকটস্থ কোনো থানায় গেলে আপনি খুঁজে বের করতে পারবেন যেখানে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এইটুক নিশ্চয়তা অন্তত আছে। হ্যাঁ, আর মানুষ আমরা আমাদের মতো কাজ করেই কিন্তু এগুচ্ছি। বাংলাদেশ যতটা এগুচ্ছে, বাংলাদেশ কিন্তু এগুচ্ছে, এবং যতটা এগুচ্ছে আপনি সব কিছুতেই আপনি দেখেন, খেলাধুলা, ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস বা যে কোনো বিষয়ে বাংলাদেশ এগোচ্ছে, এটা কিন্তু মানুষের নিজেদের উদ্যোগ, আমাদের নিজেদের যে উদ্যোগ, সেই উদ্যোগ। হ্যাঁ, এখন যদি সরকার সুশাসনটা আরও নিশ্চিত করা যেত, পিন্টু যেটা বলছিল, তাহলে হয়তো জিডিপি 6 থেকে 8, 7 বা 8-এ এখন দাঁড়াতে পারত। সেটি হয়নি কোনো কারণে। কিন্তু আমি মনে করি খুব হতাশ হওয়ারও খুব কোনো কারণ নেই। কারণ আমাদের এই দুর্বল রাজনীতিকেই আরও কীভাবে ধীরে ধীরে শক্ত করা যায়, আরও কীভাবে গতিশীল করা যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। এবং সেটার জন্য আমি মনে করি না যে অন্য কোনো পদ বা অন্য কোনো শক্তিকে এনে সেই আমাদের দুর্বল গণতন্ত্রকে শক্তিশালী করা যাবে। আমরাও বলি যে রাজনীতিটাকে আরো কিভাবে চাঙ্গা করা যায়, কারণ আমরা আসলে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি অন্তত এই সময়ে, যেখানে আমরা দেখছি যে রাজনীতি একরকম কোণঠাসা হয়ে গেছে। সংসদে একটা বলা যায় যে ভালো সংসদ আছে, বিরোধী দল আছে, সরকার আছে, সবার উপস্থিতি আছে, কিন্তু তারপরেও আমরা সেখানে কোনো প্রাণ দেখছি না। সরকার ওখানে 35 to 40% প্রতিনিধিত্ব তো নাই। সেটা আরেকটা বিতর্ক, আরেকটা হিসাব। কিন্তু যাদের প্রতিনিধিত্ব নাই আপনি বলছেন, তারাও কিন্তু বসে নেই। তারাও কিন্তু এই যে ইফতারকে কেন্দ্র করে তারা কিন্তু প্রতিদিনই নানা রকম রাজনৈতিক কর্মসূচি তারা করে যাচ্ছেন, এবং রাজনীতি একেবারে বন্ধ হয়ে আছে বিএনপির, এটা ভাবারও কিন্তু কোনো কারণ নাই। এই যে প্রতিদিন তারা খুব পরিকল্পনা করে পেশাজীবীদের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে, কূটনীতিবিদদের সঙ্গে যে ইফতারগুলি করে যাচ্ছেন, সেটা কিন্তু একটা রাজনীতির অংশ। ছক আশিস ভাই, এই মোটামুটি বেশ কিছুদিন যাবত এটা একটা ছকে দাঁড়ায় গেছে যে আপনি প্রত্যেক দিনেই কে কোথায় কবে ইফতার করবে, সবগুলি রাজনৈতিক দল ইফতার করবে। এবং বিএনপি তো এখন বিএনপি আসলে ধারণা করেছে বা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে যে এই সময়টা আসলে বর্ষাকাল, নানা কারণে আপনি শুরুতে বলছিলেন যে বর্ষাকালের কথা, আসলে বর্ষাকালে বাংলাদেশে কখনোই আন্দোলন হয় না, সাংগঠনিক প্রস্তুতিরই সময়। এবং যেহেতু মাত্র 3 মাস আগেই একটি আন্দোলন তাদের ব্যর্থ হয়েছে এবং শোচনীয়ভাবে মানুষ সেটি থেকে সরে এসেছে, অতএব ইমিডিয়েটলি কোনো আন্দোলনের দিকে বিএনপি যাবে না। এবং আমি মনে করি যে বিএনপিটি খুবই ভালো সিদ্ধান্ত, এবং নিশ্চয়ই তারা প্রস্তুতি নিচ্ছে এবং সংগঠন গুছানোর চেষ্টা করবে আগামী শীতকে কেন্দ্র করে, যে সময়টা আমাদের সাধারণত আন্দোলনের মৌসুম হিসেবে আমরা ধরি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সেই সময়টাকে কেন্দ্র করে নিশ্চয়ই তারা আবার শক্তি সঞ্চয়ের চেষ্টা করবে। এবং নিশ্চয়ই গতবারের মতো না, আমরা খুব আশা করি যে গতবারের মতো আমাদের ভয় দেখে আন্দোলন না, মানুষকে সম্পৃক্ত করে আন্দোলন। আপনি দেখেন যে সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপি শেষ পর্যন্ত সরে গেল, কিন্তু বিএনপি যদি শেষ পর্যন্ত মাঠে থাকতো তাহলে নানা প্রতিকূলতার মধ্যেও কিন্তু বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা ছিল। বেশ অন্তত একাধিক সিটি কর্পোরেশন নির্বাচন, এরপরেও কিন্তু বেশ কিছু কাউন্সিলর প্রার্থী তারা নির্বাচনে জিতে গেছে, যারা আওয়ামী লীগ সমর্থিত নয়, বিএনপি সমর্থিত বা জাতীয় পার্টি সমর্থিত। অতএব সেই জায়গাটা থেকেই আসলে আমাদের রাজনীতির দুর্বলতা, সেই জায়গাটা থেকে সিদ্ধান্তহীনতা, যে বিএনপি রাজনীতির সিদ্ধান্ত কোত্থেকে আসে, সেই সিদ্ধান্ত যে বিএনপি যে নির্বাচন বর্জন করবে, সিটি কর্পোরেশন নির্বাচন, সেটা আগের দিনই সিদ্ধান্ত হয়েছিল।
মানে দুর্ভাগ্যটা কেমন, মানে প্রার্থীরা নির্বাচন থেকে সরে আসতে চাচ্ছিল না, মেয়র প্রার্থীরা, কিন্তু তাদের বলা হয়েছে যে না, সিদ্ধান্ত হয়ে গেছে নির্বাচন বর্জন করতে, প্রেস কনফারেন্সে যে তাদের ঘোষণা দিতে হবে বর্জন করার। কিন্তু তারপরেও কি দেখা গেল, ভোটের ফলাফল তারা একটা প্রতিযোগিতার মধ্যে ছিল। তো সেই জায়গাটায় দায় সরকারি দল অবশ্যই সরকারের দায়, এবং বিরোধী দল হিসাবে এখনো যেহেতু গত 20 বছরের হিসাবে দেখা যায় যে 30 থেকে 35% বা 36% ভোট সবসময় বিএনপি পাচ্ছে, অতএব তাদেরও দায়িত্ব আছে গণতন্ত্রটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার। গত নির্বাচনে তারা যেমন অংশ না নিয়ে, আমি মনে করি তাদের সাংগঠনিক এবং রাজনৈতিকভাবে তাদের একটি ভুল সিদ্ধান্ত ছিল, তারা দুর্বলতর হয়েছে, এবং এতে করে গণতন্ত্র আরও দুর্বলতর হয়েছে। কারণ বিএনপির মতো একটি বড় দলকে বাইরে রেখে যে সংসদটি চলছে, সেই সংসদটি আসলে বাংলাদেশের 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে পারছে না। যে কারণে আপনি বলছেন যে সংসদে বিরোধী দল থাকলেও সেখানে বিরোধী দল মনে হচ্ছে না। বিরোধী দলের মধ্যে নানা রকম, যে জাতীয় পার্টি বিরোধী দল, আবার তাদের মন্ত্রী আছে সরকারে, সেটা বোঝাও যাচ্ছে না সেটা কি বিরোধী দল না সরকারি দল। এটা মানে জগা খিচুড়ি অবস্থার মধ্যে চলছে। তারপরেও এই দুর্বল গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। মোস্তফা ফিরোজ, এই যে দুর্বল গণতন্ত্রের প্রসঙ্গটা এসেছে, সেখানে সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের চোখেও পড়ে সেটা হচ্ছে যে সরকার আছে এবং খুবই শক্তিশালী একটা সরকার যদি সংসদের প্রতিনিধিত্ব ধরেন, কিন্তু সেইখানে সরকারকে কোনো কিছুতেই চ্যালেঞ্জ হতে হচ্ছে না, যেটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটা বড় অংশ। যে সরকারের সব কাজ, এটা ভালো বা মন্দ সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে সত্যিকার অর্থেই এই কাজগুলি জনগণের চাহিদা আছে কিনা এবং তাদের সবগুলি কাজ স্ক্রুটিনি হচ্ছে কিনা, সেই জিনিসটা আমরা আমাদের বর্তমান সংসদে এমনকি রাজনীতির মাঠে খুব দেখি না। বিএনপিও যে সরকারের কর্মকাণ্ড নিয়ে অনেকগুলি ইস্যু আমাদের ইতিমধ্যেই সামনে এসেছে, সেগুলি নিয়ে আমরা রাজনৈতিক ময়দানে কোনো ধরনের আওয়াজ দেখিনি। তো এই বিষয়গুলি কি কারণে এরকম চাপা পড়ে যাচ্ছে এবং এই রকম পরিস্থিতি আসলে গণতন্ত্রের জন্য কতটুকু শুভ হবে, আমরা একটা বিরতির পর আপনার কাছে আবার জানতে চাই। আজকের বাংলাদেশে নিচ্ছে আরো একটি বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মোস্তফা ফিরোজ, এই যে জবাবদিহিতার জায়গাটি, সেই জায়গাটি এখন তাহলে জবাবদিহির জায়গা তো আসলেই নাই। সেই জন্য আমরা তো বলছিলাম, আমার সাথে যে দুইজন আমার সহকর্মী, তারা কিছুটা ইতিবাচক দিক খুঁজে পাচ্ছিল। আমার কাছে হতাশা তো এটাই, আমরা এখন হয় কি, ধরেন এই মন্দের মধ্যে আমরা মানে ভালো খুঁজতেছি, মনে করেন আমরা এই 4 জনই আছি, আর কেউ নেই, এদের মধ্যে আমার খুঁজতে হচ্ছে আর কি। কিন্তু এর বাইরেও তো থাকতে পারতো এবং থাকা উচিত ছিল, সেই জিনিসটা কিন্তু এখন নাই। যেমন এখন ধরেন শাসক দল, তার পার্লামেন্টের জবাবদিহিতা কি সবাই জানে। এই পার্লামেন্টের মধ্য দিয়ে শাসক দল কি কখনো মনে করে যে সে একটা কঠিন অবস্থার মধ্যে পড়বে বিরোধী দলের মধ্যে? তাও না, তাই না? তাহলে আর জবাবদিহিতা, আমার সংসদীয় গণতন্ত্র আছে কিন্তু সেই সংসদ কোনোভাবেই তার জবাবদিহিতা নাই, তাহলে তো শুরুতেই গেল, সংসদীয় গণতন্ত্রটাই গেল। আচ্ছা, তারপরে রাজনৈতিক দল হিসেবে কে কিভাবে আছে, আপনি আমার এই অনুষ্ঠান থেকে আপনি 5টা জেলায় ফোন করেন, যে সেই জায়গায় এই যে আমাদের আশিস বলল যে এই যে ইফতার পার্টি করতেছে, এটা কেন্দ্রীয় পর্যায়ে 4টা ইফতার পার্টি করছে এবার সব মিলে, আমার যত জানি বিএনপি 4টা ইফতার পার্টি। এই ইফতার পার্টি রাজনীতি হয়? এটা হলো কোনো আপনার নয়াপল্টন, গুলশানে নেতা কর্মীরা ভয় যায় না, তারা মনে করে যে তারা ট্যাপ হবে, তাদের ছবি হবে এবং পরে থানা পুলিশ যে হাজির হবে। এই যে বলা হচ্ছে যে দুর্বল গণতন্ত্র, এখন অনেকে তো বিরোধী দল বলছে যে অ্যারেস্ট হওয়ার পর অনেকের খোঁজ থাকে না, সেই আতঙ্কও তাদের মধ্যে থাকে, যেটা অন-11-এর সময় বলা হচ্ছে। তো অন-11-এর সাথেও তো খারাপ অবস্থা বিরোধী পক্ষ দাবি করে, যে এখানেও একই অবস্থার মধ্যে যে অনেকের খোঁজ থাকে না। তাহলে মানে আমি, হ্যাঁ অবশ্যই আমার একেবারে ওই যে বললাম না, জনগণ হতাশ হয়ে তো না খেয়ে একেবারে অনশন হয়ে মারা যাচ্ছে তা তো না, মানুষ রাজনীতির প্রতি ভীতিশ্রদ্ধা। আমার কথাটা হচ্ছে যে বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি, এই রাজনীতির প্রতি শ্রদ্ধা আনার জন্য যে কার্যক্রমগুলো করার দরকার সেটা নাই। আমি বলছি যে তৃণমূল পর্যায়ে সরকারি দলের প্রধান নিয়ন্ত্রণ করে হচ্ছে প্রশাসন, এখন থানা প্রশাসন বিশেষ করে, সেই জায়গাটাই অবশ্যই রাজনৈতিক, অর্থাৎ শাসক দলের কর্তৃত্বে আনতে হবে তার রাজনীতিটা, এলাকার শাসন, কিন্তু এলাকার একই সঙ্গে তো আমরা দলের অন্তত ছাত্র লীগ, যুবলীগ, এদের নানান রকম কর্মকাণ্ড আমরা দেখি বিভিন্ন পর্যায়ে, একদম থানাতেও তারা যাচ্ছে, সেই খবরগুলিও আমরা পাই। এই জায়গাটাই তো খারাপ, অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে। শাসক দল
তার রাজনীতিটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ শাসক দল এই সময় জনগণকে সেবা, জনগণের আরও উন্নয়ন নিশ্চিত করার জন্য যে যে কার্যক্রমগুলি করার দরকার তা করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে বিরোধী দল একইভাবে, যে বিরোধী দলের মধ্যে আশিস বলছিল যে তারা সংগঠিত হচ্ছে, তারা দল বোঝাচ্ছে, না, বিরোধী দলের অবস্থাটা আরও খারাপ। তাদের মধ্যে সন্দেহ, অবিশ্বাস, একজন আরেকজনকে বিশ্বাস করে না, কে কখন দল ভাঙে, উপদল তৈরি হয়, এই আতঙ্কে তারা আতঙ্কিত। কেউ কাউকে বিশ্বাস করে না, কারোর উপর আস্থাও নেই। এবং আগামী দিনে যে বিএনপি একটা আন্দোলন করতে পারবে কেন্দ্রীয় নেতৃত্ব, সেই কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিও দলের অন্যান্য নেতা বা কর্মীদের এখন আস্থা নেই। এই আস্থাহীনতার কারণটা কি? কারণ এটাই, ওই যে ভুল নেতৃত্ব, যেটা আমাদের দুইজন বললেন, যে 3 মাসের আন্দোলনে দল আরো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরো বিপর্যস্ত হয়ে পড়েছে, যেটা তাদের অনুধাবন করা উচিত ছিল যে এই আন্দোলনটা সময় উপযোগী না। অর্থাৎ আমি আমার প্রস্তুতি ছাড়াই আমি একটা আন্দোলন করলাম, যেটা ধারণ করার মতন দলের অবস্থাও ছিল না, জনগণের অবস্থা তো ছিলই না। ফলে তার পরিণতি তারা এখন ভোগ করছে। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে দল আরো বিপর্যস্ত হয়েছে। বিপর্যস্ত হওয়ার সুযোগটা শাসক দল নিয়েছে। শাসক দলের এখন প্রতিটা নেতা কর্মী, তৃণমূল পর্যায়ে শত শত হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, তারা ঘরে থাকতে পারছে না, এখনো পর্যন্ত বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। যার জন্য ঢাকায় আপনি দেখেন, নয়াপল্টন, গুলশান অফিসের এই অবস্থা যদি হয়, তাহলে তৃণমূল পর্যায়ে কোনো জেলা অফিসের কোনো কার্যক্রম আছে বলে আমার এখন পর্যন্ত জানা নেই। আমি জানি না আশিস বা তাদের হাতে কোনো তথ্য আছে কিনা, আমার কিন্তু জানা মতে কিন্তু নাই। তাইলে কি বিরোধী দলের রাজনীতিও নাই রাজনৈতিক দল হিসাবে, সরকারি দলের রাজনীতিও নাই শাসক দল হিসাবে? এই জায়গাটা একটু আপনার কাছে আসতে চাই, যে এই যে রাজনীতি যেটা বলা হচ্ছে, যে অন্তত বিরোধী দলের ক্ষেত্রে, বিএনপির ক্ষেত্রে, যে তাদের অফিসগুলিতে লোকজন যাচ্ছে না, এইটা কি শুধুমাত্র মামলার জন্য নাকি অন্য কোনো কারণ? এই জায়গাটা আমি একটু অন্যভাবে দেখি। বিরোধী দলের উপর সরকারের যে, এটা আমি বলি নির্যাতনই হচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। মির্জা ফখরুলের বোমা মামলার আসামি করে জেলখানায় আটকে রাখা হচ্ছে। এগুলো সরকারের, আমি মনে করি যে আপনার এই দমন নীতিরই একটা অংশ। তারপরও আমি যদি, আপনি যেটা বলছেন বিএনপির দিক থেকে কি হবে, এই সরকার এই দেশে এই ধরনের দমন নীতি তো আপনার সেই আওয়ামী লীগ শুরু করে নাই, আমাদের এই দেশে আন্দোলন হয় নাই। এই দেশে আপনার, এই দেশের আগে থেকেও যদি বলেন, এই আইয়ুব খানের থেকে যদি শুরু করেন, ইয়াহিয়া খান থেকে শুরু করেন, বঙ্গবন্ধুর মামলা তো মানে একটার পর একটা মামলা দিয়ে গেছে, বঙ্গবন্ধু তো বসেছিলেন না। ঠিক তেমনই আবার এই এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন এই বিএনপি করেছে, আওয়ামী লীগ একসাথে করেছে। 83 থেকে 90 পর্যন্ত অ্যারেস্টও হয়েছেন ওনারা একাধিকবার গৃহবন্দী হয়েছেন, বসেছিলেন। তো বিএনপির অবস্থাটা হয়েছে কি, মনে হয়েছে যে না, কেউ না কেউ আন্দোলনটা করে দিয়ে আমাকে ওই জায়গা করে দিবে, আমি রেজাল্টটা নেব, সেই চিন্তাটা তারা করেছে। আন্দোলন ডেকে ঘরে বসে আছে। হ্যাঁ, হরতাল করলে অ্যারেস্ট হবে, যেটা দিবু ভাই বললেন, অ্যারেস্টের বয়ে যায় না। অ্যারেস্ট করে জেলখানায় কত হাজার মানুষ নেবে? দেশের 66টা জেলখানায় ধারণ ক্ষমতার 3 গুণ যদি নেন, 1 লক্ষ মানুষ অলরেডি ধরেন 60-70 হাজার মানুষ আছে। বিএনপির 40-50 হাজার মানুষ অ্যারেস্ট হবে। বিএনপিও তো একসময় আওয়ামী লীগের এই যে 2004-05-এ এই যে আপনার জলিল সাহেবের যে ট্রাম্প কার্ডের সময় গণগ্রেপ্তারে একদিনে 10,000-15,000 করতে আমরা তখন রিপোর্ট করতাম, যখন রিপোর্টার ছিলাম। হ্যাঁ, থামাতে পেরেছিল আওয়ামী লীগের আন্দোলন? পারে নাই। বিএনপির আন্দোলনও থামাতে পারতো না যদি আপনার মানুষের সম্পৃক্ত থাকতো। 40,000-50,000 মানুষ যদি বিএনপির অ্যারেস্ট হয়, হলো, আবার ওইটার সাথে তুলনা করা যাবে না। হ্যাঁ, আমি বলছি যে গণগ্রেপ্তারটা, আর এখানে তো একেবারে কেন্দ্রীয়, মানে খালেদা জিয়া বাদে বাকি সবাইকে না, ওই অবস্থা কিন্তু নামাতে পারছে না কেন? আওয়ামী লীগ কিন্তু ওই অবস্থাটা ফেস করেনি। না, ফেস করে নাই। আপনি আওয়ামী লীগের নেতা কর্মী তো, আপনি 2002-এ এই যেটা আপনার এই যে আর্মি দিয়ে যেটা আপনার অপারেশন ক্লিন আউট করলো, যে ক্লিন হার্টের নামে যে মানুষগুলি যে হৃদরোগে আক্রান্ত হয়ে 54 জন মানুষ, মানে লিটারেলি তাদেরকে হত্যা করা হয়েছে, বলা হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আপনার তখন কি অত্যাচারটা হয়েছে? এই আপনার শাহরিয়ার কবির বোমা মামলার আসামি, এই আপনার সাবের চৌধুরী আপনার কি বোমা মেরেছে এই যে ময়মনসিংহের সিনেমা হলে, প্লেট চুরির মামলা, এই একই দৃশ্য। কিন্তু এখন যেটা করছে, আগে এই দৃশ্যই আওয়ামী লীগ ফেস করে আসছে। আপনি যেটা বলছেন এটা আরো ওর্স্টও ছিল। এই যে বোমা মামলার আসামি হচ্ছে, সাবের চৌধুরীরা বোমা মামলার আসামি ছিল, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন বোমা মামলার আসামি ছিল, যেটা মির্জা ফখরুল এখন বোমা মামলার আসামি। আমি বলছি যে চিত্র একই রকম, সেটা আওয়ামী লীগ ফেস করে এসে আপনার এই 111 সৃষ্টি হলো, 111ও ফেস করে এসে নির্বাচনে আসলো। তারপরে আপনার বিএনপি সেটা ফেস করতে পারছে না, কারণ বিএনপি আন্দোলনটা গুছাতে পারে নাই। বিএনপি জনগণকে নিয়ে যায়, বিএনপি হয়তো অন্য চিন্তা করছে, বিদেশি শক্তি বা ফরেনাররা বা ডোনাররা এসে আন্দোলন করে যাবে। এটা হলো বিএনপির ব্যর্থতা। আমার এই জায়গায় অন্য একটা ইস্যু আছে, যে ইনক্লুসিভ ইলেকশন হলো, যেটা নিয়ে আপনারা সংসদ নিয়ে কথা বলছিলেন, আমি সেটার
পক্ষে না, আমি সরাসরি সেটার বিপক্ষে বলবো। আজকে বিএনপি পার্লামেন্টে থাকলেও একই অবস্থা হতো। আপনি সেই নিশ্চয়তা দেন কিভাবে? আপনি 91-এর পার্লামেন্টে বিএনপি ছিল না, বিএনপি তো পাওয়ারে ছিল, আওয়ামী লীগ অপোজিশনে ছিল। 2001-এ বিএনপি আওয়ামী লীগ অপোজিশনে, 96-এ বিএনপি অপোজিশনে। এই যে 4টা ইলেকশন যদি আমরা ধরি ইনক্লুসিভ, মানে 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচনকে যদি বাদ দিয়ে দেই এবং এই আপনার এবারের 5ই জানুয়ারি নির্বাচন, যেগুলো আপনার সর্বদলীয় না, সর্বজন গ্রহণযোগ্য না, এটা বাদ দিয়ে যে ওই 4টা নির্বাচনে তো সব দল ছিল, ওই পার্লামেন্টে কি আউটপুট এসেছে? গত পার্লামেন্ট 2008-এর নির্বাচনের পার্লামেন্টে বিএনপি ছিল না, খালেদা জি আপনার সেখানে 10 দিন উপস্থিত হয়েছেন 5 বছরে, গড়ে কয় দিন? বছরে উনি 2 দিন পার্লামেন্টে গেছেন। আপনি যদি ধরেন 9 দিন, আপনি যদি রেশিও ধরেন 91-এর পার্লামেন্টে আওয়ামী লীগ বয়কট করছে 33%, 96-এর পার্লামেন্টে বিএনপি বয়কট করছে 43%, 2001-এর পার্লামেন্টে আওয়ামী লীগ বয়কট করছে 60%, এই লাস্ট পার্লামেন্টে আপনার 2008-এর পার্লামেন্টে 29শে ডিসেম্বরের নির্বাচনে বিএনপি বয়কট করছে 84%। তো ওই পার্লামেন্টে আপনার না, সেটা তো পার্লামেন্টের মূল হাউস তারা বয়কট করেছে, কিন্তু সংসদীয় কমিটিগুলো কিন্তু সক্রিয় ছিল। কিন্তু কি কাজ? কিন্তু সেটা আসলে মানুষের প্রতিনিধিত্ব কতটুকু? আমি বলছি ফলাফলটা কি পেলাম? কিন্তু পরিসংখ্যানগুলো আমি সবগুলি ক্ষেত্রে আমি একটু শেষ করে নেই। আমি বলছি আমার নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্রই আসল গণতন্ত্র না। সব দল আসলেই আপনার গণতন্ত্র হবে সেটা আমি বিশ্বাস করি না। তার আগে আপনার কিছু ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস দরকার হবে। সেই জায়গায় আমরা একটা বিরতির পরে একটু জানতে চাইবো যে অনেকগুলি মানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের যেই অনেকগুলি প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা হলো আপনার নির্বাচন। আপনি দুর্নীতি দমন কমিশন, এই যে আজকে নিউজ দেখলাম এত হাজার মামলা আপনাকে ওই যে দায়মুক্তি দিয়ে দিচ্ছে, আপনি সেটা ঠিক করেন। আপনি দুর্নীতি করবেন, বিরোধী দলের নেতাদের ধরবেন, সরকারি দলের নেতাদের ধরবেন না, এই প্র্যাকটিসটা বন্ধ করেন। আপনি ইলেকশন কমিশন প্রতিবার, আমরা তো 44 বছরে আমার ইলেকশন কার আন্ডার হবে এইটাই ঠিক করতে পারি নাই, এটা ঠিক করেন আগে। এই জায়গাটা যতক্ষণ ঠিক না করতে পারবেন, সেটা ইলেকশন কমিশনের আন্ডার হোক আর বা ইলেকশনের আগে দিয়ে 10 জন ফেরেস্তা এনে হাজির করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের নামে একটা করেন, যেইটাই করেন একটা ব্যবস্থা তো থাকতে হবে। আপনি সেইটাও তো আপনি কিন্তু ভাই আমরা কি কি ব্যবস্থা থাকা দরকার সেটা একটু আশিস ভাইয়ের কাছে জানতে চাইবো একটা বিরতির পরে। আজকে বাংলাদেশে যাচ্ছে আরো কি বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। আশিস সৈকত, যে প্রতিষ্ঠানগুলির কথা বলা হচ্ছে যে শুধু গণতন্ত্র, ভোট, সংসদ এগুলি না, এর বাইরেও আরো প্রতিষ্ঠান আছে এবং সবচেয়ে বড় যেটা সবকিছু ছাপিয়ে সুশাসন, সেই জিনিসটি কতটুকু আসছে এবং সেটা প্রত্যাশা পূরণ করছে কিনা? না, সেটা একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। যে 1998 সালে সম্ভবত আমার যদি মনে করি, অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী তখন বাংলাদেশ সফরে এসেছিলেন। আসার পর আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, তো একজন মন্ত্রী থাকে যে প্রটোকল মিনিস্টার দায়িত্বে, আরো 2 জন মন্ত্রী দায়িত্ব করেছিল তাকে বোঝানো যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টটা কত ভালো এবং কত ইউনিক একটা সিস্টেম যেটা নাকি বিশ্ববাসী গ্রহণ করতে পারে। তো অটল বিহারী বাজপেয়ী বয়স্ক চোখ বন্ধ করে প্রায় 10 মিনিট 3 জন মন্ত্রী গলগর্ধম হয়ে বোঝাচ্ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্ট কত ভালো, কত ইউনিক একটা সিস্টেম। তো উনি মিনিট 10 চোখ বন্ধ করে শোনার পরে চোখ মেলে তাকে বললেন যে তোমাদের দেশে কি নির্বাচন কমিশন নেই? না, অবস্থাটা সেই জায়গাটাই, মানে যদি নির্বাচন কমিশনটাকে আমরা শক্তিশালী করতে পারতাম, ওই জায়গাটায় আস্থার জায়গায় যদি সবাই নিতে পারতাম, তাহলে কিন্তু এই কেয়ারটেকার ইস্যু, বিতর্ক এগুলো কিন্তু অনেকাংশেই হ্রাস পেয়ে যেত। তো সেই জায়গাগুলিতে আমাদের আসলে শক্তিশালী প্রতিষ্ঠান, রাজনৈতিক দলগুলো যেমন শক্তিশালী হতে পারে নাই, গড়ে উঠতে পারে নাই, সেরকম শক্তিশালী প্রতিষ্ঠানও হতে পারে নাই, প্রতিষ্ঠান হতে পারে না, প্রতিষ্ঠান করতে দেওয়া হয়নি। আমি পিন্টুর সঙ্গে একমত যে হতে দেওয়া হয়নি। এবং এই জায়গাগুলোতেও কিন্তু আমাদের রাজনৈতিক যে দুর্বলতা, রাজনৈতিক যে শক্তিগুলো, তারাই কিন্তু আসলে টেনে ধরেছে যে এগুলো কি শক্তিশালী, আমার লোক তোমার লোক এরকম চিহ্নিত করে এইসব জায়গাগুলিতে দিয়ে তারা এই প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে দেয়নি। এখন কি করা? দীপু ভাই যারা বলছিলেন যে আমরা 4 জন আছি, এই 4 জনের মধ্যেই তো করতে হবে আওয়ামী লীগ বিএনপি। হ্যাঁ, আমি তো মনে করি তাই। এখন আমার আছেই আওয়ামী লীগ বিএনপি, আমার তো অপশন এর মধ্যেই থাকতে হবে। আমি তো আর চাইলেই ব্রিটিশ গণতন্ত্র এখন পাবো না। এই 100-150 বছরের যে গণতন্ত্র, সেটা চাইলেই তো আমি 30-40 বছরে সেটা অর্জন করতে পারবো না। সেটি ধীরে ধীরে সে জায়গায় যেতে হবে। গণতন্ত্র তো অনেক দূর, আগে অন্তত নির্বাচনটা নিশ্চিত করি যে আমি আমার ভোটটা গিয়ে দিতে পারবো। সেই জায়গাটার জন্য যেমন রাজনৈতিক দলগুলোর একটা শক্তি, একটা সামর্থ্য এবং জনগণের আস্থা অর্জন করা জরুরি। যেমন মানুষ এখন কেন রাজনৈতিক দল থেকে দূরে সরে যাচ্ছে, এই যে কয়েকদিন আগেই 1/11 ঘটনার পরও আবার মানুষ আওয়ামী লীগ বিএনপি থেকে মুখ ফিরে নিচ্ছে কেন? কারণ
আস্থার জায়গাটাকে মানুষকে তারা দিতে পারছে না। এখন সরকারের বিরুদ্ধে মানুষকে কেন বিএনপি আন্দোলনে নামাতে পারছে না? কারণ মানুষ এটাও মনে করছে না যে আওয়ামী লীগকে হটিয়ে দিলে আরো ভালো সুশাসন আসবে। সেই কারণে মানুষ কিন্তু এখন নিজে করো, নিজে খাও, কোনোভাবে নিজে বেঁচে থাকো, তার বাচ্চা কাচ্চা স্কুলে যাক, অন্তত পেট্রোল বোমা না পুরুক, অন্তত এইটুক নিশ্চয়তা নিজের কাজটা নিজে করে চলতে যাচ্ছে। এক ধরনের রাজনৈতিক বিমুখতা, দীপু ভাই যেটা বলছেন খুব সত্য, যে এটা কিন্তু ভালো না। এই যে বিমুখতা হচ্ছে, এটা থেকে কিন্তু একসময় একটা বিস্ফোরণ ঘটতে পারে। সেই বিস্ফোরণ কোন দিকে যাবে সেটা কিন্তু বলা মুশকিল। সেই জন্য রাজনীতিবিদদেরই আসলে তারাই আমাদের নেতা। এবং আমরা মনে করি, আমি খুবই মনে করি যে এই 111 বা তথাকথিত যারা আসে মাঝে মাঝে উর্দি পড়ে, এটা কখনোই স্থায়ী সমাধান হতে পারে না। আমাদের ঘুরে ঘুরে দুর্বল গণতন্ত্রই থাকতে হবে, এবং দুর্বল গণতন্ত্রকেই শক্ত করার জন্য আমাদের যার যার জায়গা থেকে কাজ করতে হবে, এবং রাজনৈতিক দলগুলোতে অবশ্যই তাদের উপর চাপ রাখতে হবে, তাদের নেতৃত্বের উপর চাপ রাখতে হবে, যাতে করে তারা আমাদের সাধারণ মানুষের কথা ভেবে, সাধারণ মানুষের জন্য যারা আন্দোলন করেন, এবং মানুষ যাতে বিশ্বাস করে যে হ্যাঁ, এই দলটা ক্ষমতায় গেলে আমাকে আর গত বছরের মতো কষ্টে পড়তে হবে না, বা গত বছরের মতো জিনিসপত্রের দাম যে বেড়ে গেছিল সেই অবস্থায় আমাকে যেতে হবে না। শুধু আগুনে পোড়ানা, জিনিসপত্রের মূল্য, মানুষের জীবনযাপনের খরচ, সবকিছুই তো বাড়ছে। আপনি দেখেন যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হলো কয়েকদিন আগে, এই আগামী মাস থেকে সেটা কার্যকর হবে। সেটার কিন্তু একটা নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের উপর যে পড়বে, সেটাও কিন্তু সরকারকে বিবেচনা নিতে হবে। আমি জানি না সেটা কিভাবে বিবেচনা নেবে। বাড়ি ভাড়া অলরেডি বেড়ে যাওয়া শুরু হয়েছে। মানে সেই বিষয়গুলি যে বলবে সংসদে, সে বলারও কিন্তু কেউ নেই। যে বিরোধী দলটি আছে সংসদে, সেটিও কিন্তু সরকারি বিরোধী দল। আমি এটিকে বিরোধী দল বলতে চাই না, বলে না, কারণ সেখানে মন্ত্রীরা বসে আছে, মানে একটা অদ্ভুত বিরোধী দল। সেই জায়গায় এই পয়েন্টটাতেই একটু জানতে চাইবো যে আপনার কাছেও, যে ধরেন একটা হচ্ছে সুশাসন আমাদের প্রত্যাশা সরকারের কাছ থেকে, একই সঙ্গে যারাই বিরোধী দলে থাকে তাদের যে রাজনৈতিক কর্মসূচিগুলি থাকে সেটা গণতান্ত্রিক বেশিরভাগ সময় হয় না। এই দুইটা ব্যালেন্স কিভাবে না, এই জায়গায় এই টেবিলে এর আগে আমি বলছিলাম, আমাদের দেশের সরকারগুলো ক্ষমতায় যাওয়ার পর নির্বাচিত হয়েই যায়, কিন্তু স্বৈরতান্ত্রিক আচরণ করে। পাশাপাশি বিরোধী দলও আমাদের দেশে স্বৈরতান্ত্রিক আচরণ করে। তারাও যে আমাদেরকে কর্মসূচি, সরকার যেমন আমাদের কথা শুনতে চায় না, চাপিয়ে দেয় বা কথা বলতে দেয় না, বিরোধী দলও তো আমাদের কথা শুনে না, কথা বলতে দেয় না জনগণের, তার উপরে চাপিয়ে দিচ্ছে কর্মসূচি। এই জিনিসগুলো হচ্ছে আপনার এই দীর্ঘদিনের, এই আমরা পাকিস্তান আমল থেকে করে আসতেছি প্র্যাকটিস। এই প্র্যাকটিসগুলো আসলে যে এখন অচল, এইটা আমাদের নেতা নেত্রীদের মাথার মধ্যে ঢুকে না। এরা মনে করে যে মারলে, কাটলে, প্রেশার দিলে দাবি আদায় হবে, হ্যাঁ, মানে জিম্মি করে। কিন্তু সেটা এবার ব্যর্থ হয়েছে। এটা একটা পজিটিভ দিক, এইবার জিম্মি করে পারে নাই। হ্যাঁ, মাঝখান দিয়ে আমাদের 100-150 মানুষ মারা গেছে। হ্যাঁ, নেক্সট টাইম দেখবেন, আমি নিশ্চিত, আমি আশাবাদী এই জায়গায়, বিএনপি নেক্সট টাইম এই জায়গার জ্বালাও পোড়াও আন্দোলনের দিকে যাবে না। আমি পিন্টুর সাথে আমি একদম একমত। পিন্টু কিছুক্ষণ আগে যে কথাটি বলছে খুবই ভাইটাল একটা পয়েন্ট। দেখেন, এই রাজনীতির কাঠামোতে যদি আমরা তো হাহাকার করছি যে হ্যাঁ বিএনপি নেই, বিএনপি আসলেই বোধহয় শক্তিশালী, তো না, এই কাঠামোতে তো ছিল, বিএনপি তো একসময় ছিল, কিন্তু পরিসংখ্যান কি বলে বিএনপি থেকেও নেই। তাহলে কি অবস্থা হয়? মনে করেন যে এখন জাতীয় পার্টি বিরোধী দল না, আমরা এখন বলছি যে প্রতিনিধিত্বশীল না, আবার একই সঙ্গে যখন প্রতিনিধিত্বশীল ছিল তখন উপস্থিতি ছিল। হ্যাঁ, মানে যাদের মানে কণ্ঠে সংসদ থরথর করার কথা ছিল, তারা যদি গেলই না পার্লামেন্টে, তাহলে আপনি কাগজে কলমে থাকলো খুব শক্তিশালী বিরোধী দল, কিন্তু পার্লামেন্টে গেল না, তাহলে তো লাভ হচ্ছে না। অর্থাৎ পুরো বিষয়টাই হচ্ছে মানে কেউ দায় এড়াইতে পারবে না। আমি যদি আজকে এখানে সরকারের অনেক, যেহেতু ক্ষমতা আছে, অনেক সমালোচনা করতে পারবো, কিন্তু ক্ষমতার বাইরের যে দল আছে সেই দলের অবস্থানটা কি, সেই দলও যে এখন যে সরকার যা যা করছে সেটা যে করবে না তার নিশ্চয়তা কোথায়? অর্থাৎ এইসব কারণেই কিন্তু যেই কথাটা আপনার আলোচনার শুরুতেই ছিল, যে রাজনীতির প্রতি কেন, রাজনীতির প্রতি ওই কারণেই যে সবাই মনে করছে যে আচ্ছা আওয়ামী লীগ তো খারাপ, কিন্তু অনেক 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 সমালোচনা আছে, আচ্ছা এর বাইরে যে আছে বিএনপি কি ভালো? তারা বলছে না, বিএনপিও ভালো না। আচ্ছা ঠিক আছে, তাহলে দরকার কি? চালাক তারা। এই অবস্থার মধ্যে কিন্তু, অর্থাৎ সেই আশিসের কথা সত্য যে এটা ভালো জিনিস না। ভালো জিনিস না এই কারণে, কারণ রাজনীতি যদি না থাকে, গণতন্ত্র না থাকে, এবং তার মানে সাথে সামঞ্জস্যপূর্ণভাবে অন্যান্য প্রতিষ্ঠান যদি বিকশিত না হয়, তাহলে কিন্তু আপনি বিভিন্ন পেশাভিত্তিক রাজনীতিতে ভালো ভালো মুখগুলো আসবে না। তাহলে শেষ পর্যন্ত যে উন্নয়নের কথা বারবার বলা হচ্ছে, মিডিয়াতে এই যে আমাদের, যেহেতু আমরা চারজনই মিডিয়ার মানুষ, আপনি দেখেন
যে গত 10 বছর 15 বছরে ভালো সাংবাদিক হিসেবে, গার্ডস পাঠশালার সাংবাদিক হিসেবে কয়জন সামনে এসছে? আসে নাই কেন? এই যে প্রেস ক্লাবকে ঘিরে যে দলাদলি, রাজনীতি, বিভাজন, এইসব প্রতিষ্ঠানগুলো থেকে পেশাজীবী প্রতিষ্ঠানগুলো আসলে এই গণতন্ত্রের একটা চর্চা প্রয়োজন। ভালো সাংবাদিক আসছে না, বিচার ব্যবস্থা থেকে ভালো বিচারক আসছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।